এমন একটি পৃথিবী যেখানে মানবতা পুরোপুরি মুছে গিয়েছে। মানুষ আর মানুষ নেই, তারা ক্ষুধার্ত দানবে পরিণত হয়েছে। বেঁচে থাকাটা আজ অপরাধের মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ পুরো শহর এখন জম্বিদের দখলে। আর এই পরিস্থিতিতে কিছু মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছে। তারা কি জম্বিদের হাত থেকে আদৌ বাঁচতে পারবে? আমরা আজ দেখবো এমনই একটি সিনেমার গল্প, আর সেটা হয়তো মানব জাতির শেষ অধ্যায় হতে পারে। তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি ছোট মেয়েকে দেখি, যার নাম ছিল মেলেনি। মেলেনি একটি ঘরে বন্দি ছিল। তখনই বাইরে থেকে সৈনিকদের জুতোর শব্দ শোনা যায়। সে সঙ্গে সঙ্গে ঘরে থাকা হুইল চেয়ারে বসে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই দুজন সৈনিক ঘরে প্রবেশ করে। এক সৈনিক সাবধানে মেলেনিকে হুইল চেয়ারে শক্ত করে বেঁধে নেয়। এরপর তাকে ঘর থেকে বের করে নেওয়া হয়। পরের দৃশ্যটা ছিল একটু অদ্ভুত। আরো অনেক শিশুকে সৈনিকরা একটি ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছে। আসলে এটি কোনো স্কুল নয়, বরং এটি ছিল একটি মিলিটারি বেস, যেখানে ওই শিশুদের কঠোর নজরদারিতে রাখা হতো। এখানে একটি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল শিশুদের পড়ানোর জন্য। মেলেনি সেই শিশুদের মধ্যে সবচেয়ে বেশি আলাদা ছিল। সে খুবই মেধাবী, বুদ্ধিমান এবং শিক্ষকের খুবই প্রিয় ছাত্র ছিল। পড়াশোনা শেষ হলে সব শিশুদের আবারও তাদের ঘরে পাঠানো হয়। বাইরের দিক থেকে দেখতেই শিশুদের একেবারে স্বাভাবিক লাগে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাতের বেলা যখন তাদের খাবার দেওয়া হতো, তবে সেই খাবার শুধু সাধারণ খাবার ছিল না, সে খাবারগুলো ছিল কীট পতঙ্গ। আশ্চর্যের বিষয় হলো শিশুরা সেই কীট পতঙ্গ খুব আগ্রহের সঙ্গে খায়। এছাড়াও মেলেনি প্রতিদিন ঘুমানোর আগে কেন জানে 1 থেকে 1000 পর্যন্ত গুনে তারপর ঘুমাতো। পরের দিন সকালে সবাই ক্লাসে যায়। ক্লাসের সময় মিস জাস্টিন সবাইকে একটি গল্প লিখতে বলেন এবং জিজ্ঞেস করেন কে তার গল্প শোনাতে চায়। মেলেনি সঙ্গে সঙ্গে হাত তোলেন এবং বলেন, ম্যাম, আমি শোনাতে চাই। যখনই সে তার গল্প বলে, শিক্ষক তার কল্পনা শক্তি এবং আবেগপূর্ণ গল্পটা শুনে খুবই মুগ্ধ হয়ে যান। আবেগে ভরপুর হয়ে শিক্ষক তার কাছে যান এবং তার মাথায় হাত বুলিয়ে দেন। ঠিক সেই সময় একটি সার্জেন্ট রেগে ক্লাসরুমে প্রবেশ করে এবং চিৎকার করে, তুমি কি তার মুখ ছুঁয়েছো? শিক্ষক উত্তর দেয়, না, শুধু আমি তার মাথায় হাত দিয়েছি। সার্জেন্ট উত্তেজিত হয়ে উঠে বলে, তুমি কি বুঝতে পারছো না এটা কতটা বিপজ্জনক হতে পারে? এরপর সে তার হাতে একটি বিশেষ ক্রিম মাখে, যা শিশুদের থেকে মানবীয় গন্ধ লুকিয়ে রাখে। এরপর সেই ক্রিমটা সে মুছে একটি শিশুর কাছে যায়। সঙ্গে সঙ্গে শিশুটি অনেক হিংসাত্মক হয়ে ওঠে। তার আচরণ খুবই ভয়ঙ্কর ছিল। সে দাঁত নাড়াতে থাকে, যেন আক্রমণ করতে চলেছে। অন্যান্য শিশুরাও একইভাবে প্রতিক্রিয়া দেখায়। সার্জেন্ট চিৎকার করে আবারও ক্রিম ব্যবহার করে এবং সব শিশুদেরকে তাদের ঘরে পাঠায়। জাস্টিনের সঙ্গে এমন ব্যবহার দেখে মেলেনির ভীষণ খারাপ লাগে। সে সাহস করে সার্জেন্টকে হুঁশিয়ারি দিয়ে বলে, যদি আমার কাছে পৃথিবীর সব খারাপ লোকদের ভরার মতো একটা বক্স থাকতো, তাহলে তোমাকে আমি সেই বক্সের মধ্যে ঢুকিয়ে ঢাকনা টেনে বন্ধ করে দিতাম। উত্তরে সার্জেন্ট বলে, আমি তো এটা কখনোই চাইবো না যে সেই বক্সটা তোমার হাতেই পড়ুক। সার্জেন্ট তাকে হুইল চেয়ারে বেঁধে রাখার নির্দেশ দেয় এবং তাকে খাবারও দিতে মানা করে। সে রাতে যখন শিক্ষক জাস্টিন শিশুদের ঘরের পাশ দিয়ে যায়, তখন দেখে মেলেনি এখনো হুইল চেয়ারে বাঁধা। কোনো সৈনিক তাকে খুলতে আসেনি। শেষ পর্যন্ত শিক্ষক নিজে মেলেনির ঘরে যান এবং তাকে খুলতে শুরু করে। তখন মেলেনি অস্থির হয়ে ওঠে, কারণ শিক্ষকের শরীর থেকে আসা প্রাকৃতিক মানবীয় গন্ধ তার শরীরের উপর প্রভাব ফেলতে শুরু করে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে নিয়ন্ত্রণ হারায়। সে দুশ্চিন্তা ভরা কণ্ঠে বলে ওঠে, দয়া করে এখান থেকে চলে যাও, আমি তোমাকে এখানে চাই না। এরপর সে হঠাৎ শিক্ষকের উপর হামলা করে। ভীত জাস্টিন কৌশলে নিজেকে রক্ষা করে দরজাটি বন্ধ করে বাইরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে সেই বিশেষ ক্রিম তার শরীরে মাখতে শুরু করে, যাতে তার মানবীয় গন্ধ লুকানো যায়। পরের দিন সৈনিকরা আবার মেলেনিকে নিতে আসে, কিন্তু এইবার তারা ক্লাসরুমে তাকে নিয়ে যায় না, বরং বাইরে একটি বিশেষ স্থানে নিয়ে যায়। সেটি ছিল বিশাল একটি মাঠ, যেখানে একটি উঁচু প্রাচীরের পেছনে বিশাল জনসমুদ্র দেখা যায়, যা হলো জম্বিদের ভিড়। সেনারা ক্রমাগত গুলি চালাচ্ছে, যাতে তারা ভেতরে প্রবেশ করতে না পারে। এটাই সে পৃথিবী যেখানে একটি প্যারাসাইটিক ফাঙ্গাসের কারণে জম্বিদের দুনিয়াতে পরিণত হয়েছে। একবার সংক্রমিত হলে মানুষের চিন্তা শক্তি সবকিছু শেষ হয়ে যায় এবং সে জম্বিতে পরিণত হয়ে যায়। মেলেনিকে একটি গোপন ল্যাবে নিয়ে যাওয়া হয়। সেখানে সে একটি কাচের জারে রাখা মানব মস্তিষ্ক দেখে, যার লেবেল লেখা আছে নাম্বার 13। এটি সেই শিশু মস্তিষ্ক যে একসময় মেলেনির সঙ্গে পড়তো, কিন্তু কিছুদিন ধরে সে নিখোঁজ ছিল। মেলেনি বুঝতে পারে সেই শিশুর উপর ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সম্ভবত সে আর এই পৃথিবীতে নেই। ঠিক তখনই একজন ডাক্তার তাকে একটি ইনজেকশন দেয়। মেলেনির চোখ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। সে অচেতন হয়ে যাওয়ার পথে। ডক্টর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় তার টিচার জাস্টিন
গ্যাস সিলিন্ডার নিয়ে ভেতরে প্রবেশ করে। শিক্ষক দৃঢ় কণ্ঠে বলে, আপনি মেলিনির কোনো ক্ষতি করতে পারবেন না। এখানে তাদের দুজনের মধ্যে অনেক তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ডক্টর জাস্টিনের ওপর হামলা করে আর তার সহকর্মীকে সিকিউরিটি সৈনিকদের ডাকতে বলে। কিছু সৈনিক ভেতরে প্রবেশ করে এবং জাস্টিনকে ধরে নিয়ে যায়। তখনই ডক্টর শান্ত কণ্ঠে বলে, আমি তোমার মতো চিন্তা বহুবার করেছি, কিন্তু আমার লক্ষ্য হলো মানব জাতিকে রক্ষা করা, একটি ভ্যাকসিন আর একটি চিকিৎসা খুঁজে বের করা। সৈনিকরা জোরপূর্বক শিক্ষককে বাইরে নিয়ে যায়। ঠিক তখনই বাইরে হুলস্থুল হয়ে পড়ে, সাইরেন্স বেজে ওঠে আর মাইকে বলা হয় সবাই সাবধানে থেকো। আর তখনই একটি জম্বি ডক্টরের সহকর্মীর ওপর হামলা করে এবং তাকে কামড়ে দেয়। সহকারী ডাক্তার মুহূর্তের মধ্যে জম্বিতে পরিণত হয়। ভয়ে ডক্টর সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মেলেনি তখন বাধা অবস্থায় ছিল, কিন্তু তার পাশে থাকা সেই জম্বি তাকে অনুভবও করতে পারছিল না, কারণ মেলেনি তো নিজেও একটি বিশেষ ভাইরাসে আক্রান্ত। জম্বি শুধু মানুষের শরীরের গন্ধ চিনতে পারে, কিন্তু মেলেনির গন্ধ তাদের থেকে আলাদা। এখন সে মানুষ এবং জম্বির মধ্যবর্তী অবস্থায় রয়েছে। সে নিজেকে কৌশলে মুক্ত করে নেয় এবং ল্যাব থেকে পালিয়ে আসে। বাইরে যা দৃশ্য চোখে পড়ে তা পুরো ধ্বংসের দৃশ্য। জম্বি সৈনিকদের উপর হামলা করছে, চারপাশে গুলি বর্ষণ হচ্ছে। মেলেনি তার টিচার জাস্টিনকে দেখে। দুজন সৈনিক তাকে ধরে রেখেছে এবং প্রাণঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিল। এবার মেলেনি নিজেকে ধরে রাখতে পারে না এবং দুইজন সৈনিকের ঘাড়ের উপর তার ধারালো দাঁত দিয়ে আক্রমণ করে। জাস্টিন তাকে ধরে নিয়ে সাহায্য করে। চারপাশে জম্বিরা ছড়িয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে একটি মিলিটারি গাড়ি সেখানে পৌঁছায়। শিক্ষক মেলেনিকে নিয়ে গাড়িতে উঠে বসে। ডক্টর যে ভ্যাকসিন নিয়ে কাজ করছিল আগে থেকে সে গাড়িতে উপস্থিত ছিলেন। জম্বিরা তাদের পেছন থেকে আক্রমণ করে। এরপর সৈনিকদের সার্জেন্ট যখন মেলেনিকে সে গাড়ির ভেতরে দেখে, সে খুব রেগে যায়। সে আতঙ্কিত হয়ে বন্দুক তোলে। তার ভয় ছিল যে মেলেনি অন্যকে সংক্রমিত করতে পারে। যখনই সে তাকে গুলি করতে যায়, ঠিক তখনই জাস্টিন এগিয়ে আসে এবং বলে, গুলি চালাবেন না, আমি তাকে বাইরে বের করে দিচ্ছি। সাথে সাথে সে তাকে চলে যেতে বলে। মেলেনি দরজা খুলে দৌড়াতে থাকে। কিছু দূর যেয়ে সে বসে পড়ে। ডক্টর সঙ্গে সঙ্গে সার্জেন্টকে অনুরোধ করে, দয়া করে বোঝার চেষ্টা করুন, যদি মেলেনি আমাকে সাহায্য করে আমি তাহলে একটি ভ্যাকসিন তৈরি করতে পারবো। মেলেনি মানব জাতিকে রক্ষা করার শেষ আশা। এইদিকে জাস্টিন মেলেনিকে অনেক উৎসাহ দিতে থাকে যে তুমি খুব ভালো কাজ করেছো। এরপর সার্জেন্ট শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সার্জেন্ট তখন সবাইকে বলে, আমরা বিকন নামক একটি জায়গায় যাব, কিন্তু মেলেনিকে ট্রাকের ভেতরে রাখা বিপজ্জনক হতে পারে। তাই তখন ডক্টর প্রস্তাব দেয় যে ট্রাকের ওপরে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হোক। এই কথা শুনে জাস্টিন অনেক রেগে যায় এবং জোরে সোরে একটা চড় মারে ডক্টরকে। এরপর মেলেনিকে গাড়ির ছাদের উপর চেয়ার দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় এবং তার মুখে একটি বিশেষ মাস্ক পরানো হয়। কয়েক মাইল যাওয়ার পর তারা একটি নদীর কিনারে পৌঁছায়। মেলেনি খুবই তৃষ্ণাক্ত ছিল। সে পানি পানি করে চিৎকার করে। এরপর তারা সবাই পানি নিতে যায়। ঠিক তখনই একটি জম্বির দল সেখানে এসে তাদের উপর আক্রমণ করে। এই হট্টগোলের মধ্যে একটি সৈনিককে জম্বি কামড় মারে, ফলে তাকে গাড়িতে উঠতে দেওয়া হয় না এবং কিছুক্ষণ পর সে নিজে জম্বিতে পরিণত হয়। সার্জেন্ট সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সার্জেন্ট আরো বেশি রেগে যায়, কারণ দেখে যে মেলেনি এখন ট্রাকের ভেতর। তখন শিক্ষক জাস্টিন ব্যাখ্যা করে, মেলেনির হাত পেছন থেকে বাঁধা রয়েছে, তার মুখে মাস্ক লাগানো আছে, সে কাউকে কামড়াতে পারবে না, ফলে কোনো সংক্রমণের ঝুঁকি নেই। কিন্তু আসল বিপদ তখন দেখা যায় তাদের ট্রাকটি আসলে কোনোভাবে স্টার্ট হচ্ছিল না। ফুয়েল লাইনে গুলি লেগে তাদের গাড়ির ভেতর থেকে সব ডিজেল বের হয়ে গিয়েছে। তবে এখনো তাদের অনেকটা পথ বাকি রয়েছে। এখন তাদের বাকিটা পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। তারা সিদ্ধান্ত নেয় তারা জঙ্গলের দিক দিয়ে শহরের দিকে এগোবে। এই পথে অনেক বিপদ রয়েছে, কিন্তু এই পথ দিয়ে গেলে তারা সহজে খাবার আর পানি পেয়ে যেতে পারে। বহু কষ্টের মুখোমুখি হয়ে তারা অবশেষে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছিয়ে যায়। খাবারের খোঁজে সার্জেন্ট দূরবীন দিয়ে চারপাশে নজর দেয়। সামনে শত শত জম্বি একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। চারপাশে দোকানপাট অনেক আগে লুট হয়ে গিয়েছিল। বাঁচতে হলে তাদের এখন খাবার খুঁজতে হবে, আর সেই জন্য জম্বিদের মাঝ দিয়ে তাদের শহরের ভেতরে যেতে হবে। হয়তো কোনো একটা বাড়িতে গিয়ে তারা কিছু খাবার পেতে পারে। এরপরে ভেতরে ঢোকার আগে সার্জেন্ট সবাইকে সতর্ক করে বলে, তোমরা কেউ কোনো ধরনের শব্দ করবে না, সামান্য আওয়াজ পেলেই হয়তো জম্বিরা জেগে উঠবে। এরপর সবাই নিঃশব্দে পা ফেলে হাঁটতে শুরু করে, কিন্তু সেখানে জম্বিদের ভিড় এমনিতেই প্রচুর ছিল। এই নিস্তব্ধর মাঝে দেখা গেল এক মহিলা জম্বিকে, যে তার শিশুকে বেবি স্টেলারে ঠেলে নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। সবাই নিষেধ করলেও ডক্টর কৌতূহলবশত শিশুটিকে দেখতে তার উপর থেকে কাপড়টি সরিয়ে ফেলে। শিশুটিকে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করে ওঠে। চিৎকার শোনা মাত্রই কয়েকটি জম্বি জেগে ওঠে। এরপর জম্বিদের মারতে মারতে তারা আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগে। তখন তারা ভাবতে শুরু করে, যদি পুরো জম্বির দল তাদের উপর আক্রমণ করে তাহলে তাদের কি হবে। এই সমস্যার সমাধানে তারা একটি সিদ্ধান্ত নেয় যে তারা সর্বোচ্চ উঁচু একটি বিল্ডিং এ যাবে। এখান থেকে খোঁজ নেবে কোন দিক দিয়ে এগোলে
হলে তাদের জন্য ভালো হয়। এইদিকে মেলানিকে সেখানে বেঁধে রাখা হয়েছিল। ডক্টর তার সামনেই বসেছিল। মেলানি জিজ্ঞেস করে, আমি কে, আমি কোথা থেকে এলাম? উত্তরে ডক্টর বলে, অনেক বছর আগে যখন এই ভাইরাস দ্রুত ছড়াতে শুরু করে তখন সার্জেন্ট একটি হাসপাতালে বেশ কিছু নবজাত শিশুকে খুঁজে পান। তাদের নাভির নালী তখনও মায়েদের দেহের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু মায়েদের শরীর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কারণ এই শিশুরা নাভির নালীর মাধ্যমে নিজেদের মায়ের অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে বেঁচেছিল। এছাড়াও তারা নিজেরাই মায়েদের পেট ছেড়ে বাইরে আসার পথ খুঁজে পেয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই শিশুরা এখনো ভাবতে, বুঝতে এবং অনেক ক্ষেত্রে স্বাভাবিক মানুষের মতনই আচরণ করতে সক্ষম ছিল। আর সেই বাচ্চাদের মধ্যেই তুমি একজন। আর মানব জাতিকে বাঁচাতে একমাত্র তুমিই পারবে, আর এই পৃথিবীতে তুমি সুন্দরভাবে বাঁচতেও পারবে। এখন তুমি আমাদের একমাত্র শেষ আশা পুরো মানব জাতিকে বাঁচিয়ে রাখার জন্য। গড় গড় শব্দ অনুসরণ করে জাস্টিন এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে সে দেখে একটি জম্বিকে লোহার চেন দিয়ে বাঁধা রাখা হয়েছে। জাস্টিন তাকে মেরে তাকে তার কষ্ট থেকে মুক্তি দেয়। সন্ধ্যার পর জাস্টিন ফিরে আসে, কিন্তু মেলানির জন্য খাবার জোগাড় করতে পারেনি। মেলানিকে ক্ষুধার্ত রাখা কতটা বিপজ্জনক সেটা সবাই জানে। এইদিকে অন্য এক সৈনিক যার নাম ছিল কিরণ, সে একটি ফ্রিজ থেকে কিছু খাবার খুঁজে পায়। এতে রাতটা কোনো মতে কেটে যায়। সকালে তাদের সমস্যার পরিমাণ আরো বেড়ে যায়। গতকালের গোলমালের কারণে আরো বেশি সংখ্যক জম্বি বাইরে বের হয়ে এসেছে। সবাই বুঝে যায় এইভাবে অপেক্ষা করে কোনো লাভই নেই। তখন কিরণ প্রস্তাব দেয় জম্বিদের মনোযোগ সরাতে কোনো বিড়াল বা কুকুর ব্যবহার করা যেতে পারে, কিন্তু সমস্যা হলো বিড়াল বা কুকুর কোথা থেকে পাওয়া যাবে। ঠিক তখন মেলেনি বলে, আমি এটা করতে পারি, কিন্তু ডক্টর তাকে যেতে দিতে অস্বীকার করেন, কারণ মেলেনি জানে সবশেষে তার মস্তিষ্ক কেটে ভ্যাকসিন তৈরি করা হবে। তাই যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে হয়তো আর ফিরে আসবে না। কিন্তু মেলেনি সবাইকে বোঝায় এখন ভ্যাকসিন বানিয়েও কোনো লাভ হবে না, এই পৃথিবী শেষ হয়ে গিয়েছে। সে শুধু জাস্টিনের সঙ্গে থাকতে চায়, আর সেই কারণে সে অবশ্যই ফিরে আসবে। এই প্রতিশ্রুতিতে তাকে যেতে দেওয়া হয়। কিছুক্ষণ পরেই সে একটি বিড়াল খুঁজে পায়, কিন্তু বিড়ালটি নিয়ে ফিরে আসার আগেই ক্ষুধার কারণে মেলেনি নিজেকে সামলাতে পারে না, আর সেই ছোট বিড়ালটিকে সে এখানে খেয়ে ফেলে। এরপর সে তাও হাল ছাড়ে না। সে আরেকটি বাড়িতে গিয়ে একটি কুকুর পায়। কুকুরটি নিয়ে এসে তারা জম্বিদের ভিড়ে ছেড়ে দেয়। কুকুর দৌড়াতে শুরু করতেই সমস্ত জম্বি তার পেছনে ছুটে যায়। তখনই পুরো পথ একদম পরিষ্কার হয়ে যায়। মেলেনিকে হাত করা পরিয়ে তারা আবারও বিকনের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কিছু দূরে যেতেই আবারও থামতে হয়। আশেপাশে কোথাও ফাঁকা রাস্তা নেই। এমন সময় আবারও কাজে আসে মেলেনি। সে রেডিও নিয়ে বেরিয়ে যায় এবং এমন একটি পথ খুঁজে বের করে যেখানে জম্বি প্রায় নেই বলেই চলে। সে পথ ধরে তারা এগোতে থাকে, কিন্তু রাস্তা জুড়ে অসংখ্য মৃত জম্বি পড়ে আছে। তাদের মগজে থাকা কর্টিসেপ অর্থাৎ ছত্রকে তৈরি কিছু গাছ জন্মিয়েছে এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখতে মানুষের শরীর থেকে পুষ্টি শোষণ করছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো সেই গাছগুলোর গুড়িতে ফল ধরেছে। উঁচু ভবনগুলোতে এমন ধরনের ফল রয়েছে সারি সারি। এটাই সংক্রমণের দ্বিতীয় ধাপ। ভাইরাস আরো উন্নত, আরো মারাত্মক রূপে এসেছে। এই সব ফল ফেটে গেলে তাদের বীজ বাতাসে ছড়িয়ে পড়বে, আর তখন শুধু নিঃশ্বাস নিলেই মানুষ সংক্রমিত হয়ে যাবে। অর্থাৎ পুরো পৃথিবী প্রায় শেষের কাছাকাছি চলে এসেছে। পরবর্তীতে তারা একটি অ্যাডভান্স ট্রাক খুঁজে পায়, যা আগে থেকে ডক্টরের কাজের জায়গা ছিল। তাই ট্রাকটি সোলার সিস্টেম এবং প্রযুক্তি সবই তার জানা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রাকটি স্টার্ট হচ্ছিল না। এইদিকে সার্জেন্ট বিকন বেসের রেডিওর মাধ্যমে সাহায্য চায়, কিন্তু কোনো উত্তরই আসে না। এখন তাদের একমাত্র উপায় ট্রাকটি ঠিক করা, আর তা করার আগে তাদের এখন খাবার দরকার। তাই খাবার খুঁজতে কিরণ বেরিয়ে যায়। একই সময় মেলিয়ানের ক্ষুধার্ত তীব্র হয়ে ওঠে। সেই মুহূর্তে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। শেষমেশ সার্জেন্ট তাকে বাইরে যেতে দেয়। বেরিয়ে সে একটি কবিতর ধরে খেয়ে ফেলে। এইদিকে কিরণ এক বাড়িতে ঢুকে ফ্রিজে খাবার খুঁজে পায়, কিন্তু এতটাও খাবার খুঁজে পায় না। বাড়ি থেকে বের হতে একটি অচেনা মেয়ের নজর তার উপর পড়ে। ঠিক তখনই সার্জেন্ট আর জাস্টিন ট্রাকের ইঞ্জিন ঠিক করতে সক্ষম হয়। এখন শুধু সবার ফিরে আসার অপেক্ষা। মেলেনি এগোতে এগোতে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার মতো আরো অনেক শিশু আছে। তার ঠিক মতো কথাও বলতে পারে না, নিজেদের আলাদা ভাষাও তৈরি করেছে। এই সময় সে অচেনা মেয়ে এসে সবাইকে জানায় যে কিরণকে সে দেখেছে। সঙ্গে সঙ্গে সে অদ্ভুত শিশুরা কিরণকে শিকার করতে বের হয়ে পড়ে। এইদিকে ডক্টরের হাতের তালুর ক্ষত এখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে। কাটার জায়গা দিয়ে রক্তের বিষ ধীরে ধীরে তার শরীরে ছড়িয়ে যাচ্ছে। তার হাতে আর বেশি সময় নেই, তবু মৃত্যুর আগে সে কিছু একটা করে যেতে চায়। তার শেষ কাজটি হলো ভ্যাকসিন তৈরি করা, আর সেই ভ্যাকসিনের জন্য প্রয়োজন মেলিনির মস্তিষ্ক। ঠিক তখনই মেলিনি ফিরে আসে। সে আতঙ্কিত কণ্ঠে বলে তার মতো আরো অনেক বাচ্চা সেখানে আছে, আর তারা কিরণকে দেখে ফেলেছে। তাদের ইশারায় স্পষ্ট তারা আর কিরণকে জীবিত ফিরতে দেবে না। এইদিকে কিরণ খাবারের সন্ধানে ঘুরে ঘুরে রাস্তা
রাস্তায় পড়ে থাকা কয়েকটা বক্স খুঁজে পায়। বক্সগুলো হাতে নিয়ে সে একটি দোকানের সামনে পৌঁছায়, কিন্তু ভেতরে ঢোকা মোটেও সহজ নয়। সে দ্রুত অস্ত্র হাতে নেয় এবং চেষ্টা করে ভেতরে ঢোকার। অন্যদিকে সার্জেন্ট রেডিও দিয়ে কিরণের সঙ্গে যোগাযোগ করতে চায়, কিন্তু কিরণের রেডিওটি বাইরেই পড়ে গিয়েছিল। ঠিক যখন সার্জেন্ট তাকে খুঁজে বের করতে যাচ্ছিল তখনই রেডিও বেজে ওঠে। ওই দিক থেকে বিকন বেসের জরুরি বার্তা আসে। সার্জেন্ট বলে তারা লন্ডনে আছে, নদীর উত্তরে, বিকন বেস থেকে মাত্র একদিনের দূরত্বে। কিন্তু বিকন থেকে যে খবর আসে তা আরো ভয়ঙ্কর। তাদের ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস। বেসের আক্রমণের কাউন্টডাউন শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীর শেষ নিরাপত্তার জায়গাটিও কয়েক ঘন্টার মধ্যে ভেঙে পড়বে। এইদিকে মেলেনি জেদ ধরে সে নিচে গিয়ে কিরণকে উদ্ধার করবে, কিন্তু জাস্টিন এবং সার্জেন্ট তাকে থামিয়ে অস্ত্র হাতে বেরিয়ে পড়ে কিরণকে খুঁজতে। এইদিকে কিরণ দোকানের ভেতরে অনেকগুলো খাবার খুঁজে পায় যেটা তাদের অনেক দিন চলবে। ঠিক তখনই এক অচেনা মেয়ে তার সামনে এসে দাঁড়ায়। কিরণ প্রথমে অবাক হয়, পরে ভয় পায়। সে বুঝতে পারে না সে সেখান থেকে চলে যেতে চাইলে হঠাৎ করে দুইটি শিশু লাফিয়ে তার দুই পাশে এসে কামড় দেয়। কিরণ ব্যথায় চিৎকার করে ওঠে এবং সে মাটিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিক থেকে ক্ষুধার্ত শিশুগুলো তাকে ঘিরে ফেলে। মরণ কামড়ের মাঝেও কিরণ চেষ্টা করে এবং তাদের হুমকি দেয় আরো কাছে আসলে সে গ্রেনেড দিয়ে সবাইকে উড়িয়ে দেবে, কিন্তু সেই শিশুদের কাছে এই কথার কোনো মানেই নেই। কিরণ জানে এই মুহূর্তে তার মৃত্যু নিশ্চিত। ওদের হাতে মরার চেয়ে সম্মান নিয়ে মরাটাই ভালো হবে। কিছুক্ষণ পর যখন সার্জেন্ট আর জাস্টিন সেখানে পৌঁছায় ততক্ষণে সব শেষ। তারা দ্রুত বুঝতে পারে কিরণকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এখন তাদেরকেও সেই ফাঁদের মধ্যে আটকা পড়তে হয়। দোকানের বাইরে সেই ভয়ঙ্কর শিশুরা দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছে ঠিক কখন জাস্টিন আর সার্জেন্ট বের হবে। সার্জেন্টের ইচ্ছা ছিল মুহূর্তের মধ্যেই ওদের উড়িয়ে দিতে, কিন্তু মেলেনি তাকে থামায়। সে জানে এদের থামানোর জন্য শুধু রাগ নয়, বুদ্ধিরও প্রয়োজন আছে। সাহস করে মেলেনি এগোয়। মেলেনি সোজা গিয়ে তাদের সর্দারের মুখোমুখি দাঁড়ায় এবং সে একটি লাঠি ব্যবহার করে সেই সর্দারকে পিটিয়ে মেরে ফেলে। তাদের সর্দার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাকিদের সাহস মুহূর্তে ভেঙে যায়, আর কেউ মেলেনির সামনে এসে দাঁড়াতে সাহস পায় না। এভাবে কাউকে আর না মেরে তারা জায়গা থেকে পালাতে সক্ষম হয়। ট্রাকের কাছে ফিরে তারা দেখতে পায় যে দরজাটি খোলা। তারা দৌড়ে ভেতরে ঢুকে যায় এবং দেখে ডক্টর পুরো অক্সিজেন গ্যাস ছড়িয়ে দিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনজনই অচেতন হয়ে যায়। এরপর ডক্টর গ্যাস বের করে দিয়ে মেলানির মস্তিষ্ক বের করার প্রস্তুতি শুরু করে, কিন্তু তার আগে মেলানির চেতনা ফিরে পায়। সে গর্জন করে উঠে বলে, আমাকে মারতে গেলে আমি তোমাকে কামড়ে দেব। মেলানি জানায় সে আসলে কখনোই পুরোপুরি অচেতন হয়নি। সে 100 পর্যন্ত গুনতে গুনতে নিঃশ্বাস বন্ধ করতে পারে। এই অভ্যাসে বেঁচে থাকার সময় প্রতিদিন রাতে রপ্ত করেছিল। ডক্টর বুঝে যায় তার মস্তিষ্কের ফাঙ্গাস অক্সিজেনে জমা রাখতে সক্ষম, তাই সে এতক্ষণে শ্বাস ধরে রাখতে পেরেছে। ডক্টর শেষ চেষ্টা করে এবং জাস্টিনের কথা বলে তাকে ইমোশন ভাবে ব্ল্যাকমেল করে। সে বলে যদি বন্যা বা আগুন লাগে, এই ফলগুলো ফেটে যায়, আর যদি জাস্টিনও জম্বি হয়ে যায় তাহলে তুমি কি করবে? শুধু তোমার দেহটা একটি ভ্যাকসিন তৈরি করতে পারে। তুমি না মরলে পৃথিবী শেষ হয়ে যাবে। এক মুহূর্তের জন্য মেলানি দোটানায় পড়ে যায়। তারপর সে ধীরে বলে, একটা কথা বলো, বেশ ছাড়ার আগে আমার ক্লাসমেটরা কি কখনো বেঁচে ছিল? ডক্টর বলে, হ্যাঁ, তারা এখনো জীবিত ছিল। মেলানি চোখ সরু করে বলে, তাহলে তাদের বাঁচানোর জন্য তুমি কি করেছিলে? এই কথা শুনে এক মুহূর্তে নীরবতা নেমে আসে। এরপর মেলানির কণ্ঠ বদলে যায়, এখন আমি তোমাকে মেরেই ফেলবো, একদম নড়াচড়া করবে না। পরে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ডক্টর ভয় পায় না, সে মেলানির পেছনে দৌড় দেয়, আর দৌড়াতে দৌড়াতে গিয়ে সে ভয়ঙ্কর শিশুদের ফাঁদে পড়ে নির্মম ভাবে মারা যায়। মেলানি এখন পৌঁছে যায় সে উঁচু ভবনে, যেটি কর্ডিসেফের ফলে ভরা ছিল। কোনো দ্বিধা না করেই সে সেখানে আগুন ধরিয়ে দেয়। ফলগুলো একে একে ফেটে বিস্ফোরণের মতো শব্দ করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি কোটি ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। মেলানি বুঝে যায় মানুষ তাকে কখনোই ছাড়বে না। ভ্যাকসিন বানানোর নামে মানুষরা তার মতো বাচ্চাদের মাথা কেটে যেতে থাকবে। তাই সে সিদ্ধান্ত নেয় মানব জাতিরই শেষ হওয়া দরকার। ঠিক তখনই সার্জেন্ট তাকে খুঁজে পায়। মেলানি হতবাক হয়ে যায়। সে ভেবেছিল সার্জেন্ট ট্রাকের ভেতরে আছে, যেটি সম্পূর্ণ এয়ারটাইট, যেখানে ভাইরাস ঢুকতে পারবে না। তারা বেঁচে যেতে পারত, কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। সার্জেন্ট ইতিমধ্যে আক্রান্ত হয়ে মারা যায়। ট্রাকের ভেতরে শুধু জাস্টিনই বেঁচে ছিল। বায়োফিল্টারের কারণে ভাইরাস সেখানে ঢুকতে পারেনি। এখন জাস্টিন বেঁচে থাকায় সে শিশুদের প্রতিদিন পড়ান, কারণ এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকতে পারবে শুধু তারাই, আর তারাই হয়ে উঠবে নতুন যুগের ভবিষ্যৎ। আর এভাবেই এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়।